ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দেখেন, আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব চাকরির পরীক্ষায় বারবার আসে এমন 20টি অঙ্ক নিয়ে। এটা সিরিজ আকারে চলছে। আমাদের এই প্লেলিস্টটা আমরা করে দিয়েছি। আপনারা যদি একটা ভিডিও খুঁজে পান তাহলে প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাবেন। আপনাদের হয়তো সাজেস্ট করবে ডান সাইড দিয়ে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে স্ক্রিনে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 612 টাকা একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? মোটামুটি মিড লেভেলের একটা অঙ্ক, সহজও না আবার খুব কঠিনও না, কিন্তু অঙ্কটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে খুবই ভালো করে। বলা হচ্ছে 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়। এই কথাটা আগে ভালো করে বুঝতে হবে যে এই কথাটার অর্থ কী। অর্থাৎ আমার ক্রয়মূল্য নিশ্চয়ই আরও অনেক বেশি রয়েছে, বিধায় 612 টাকায় বিক্রি করার পরেও আমার 15% ক্ষতি হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, পার্সেন্টেজের অঙ্কে ক্রয়মূল্য মানে কিন্তু 100% বা 100%। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে শুরুতেই, যে ক্রয়মূল্য হচ্ছে 100%। আচ্ছা বলেন এখন যে 612 টাকায় বিক্রি করায় যেহেতু 15% ক্ষতি হয়েছে, তাহলে এই 612 টাকা নিশ্চয়ই 85%-এর মূল্য। তার মানে 100 থেকে 85 বাদ দিলে তো 15 হয়। যদি ক্রয়মূল্য 100 টাকা হয় তাহলে ক্ষতি হয়েছে 15 টাকা, তাহলে বিক্রয় মূল্য 85 টাকা। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে জিনিসটা আমি ধরেছি। এখন অঙ্কে ক্লু আছে যে 85%-এর মূল্য হচ্ছে 612 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 85%-এর মূল্য হচ্ছে 612 টাকা। এটা আমি লিখতে পারি। তাহলে বলেন তো দেখি এখন 1%-এর মূল্য কত? 1%-এর মূল্য হচ্ছে উপরে 612, তার নিচে কত? 85। এবার যেহেতু ক্রয় মূল্য আমরা আগে বের করতে চাই, তাহলে 100%-এর মূল্য কত? তাহলে 100%-এর মূল্য হচ্ছে 100টা উপরে চলে যাবে। কিন্তু প্রশ্নে খেয়াল করেন কি বলা হচ্ছে আমাদের। প্রশ্নে বলা হচ্ছে কিন্তু যে ব্যাগটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আচ্ছা এবার লাভ সহ হিসেব করি। তাহলে 100% হচ্ছে ক্রয় মূল্য, তার সাথে যদি আরও 10% লাভ যোগ করি তাহলে 110% আমার লাভ হবে। তাহলে 110%-এর মূল্য কত হবে? একবারই বের হয়ে যাবে তখন। তাহলে উপরে 612 গুণন 110 ভাগ হচ্ছে কত? 85। যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 17 85। তাহলে আমরা 17 বসালাম। তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 দুগুণ 10 থাকলো 1, আবার 10, তার মানে আবার 5 দুগুণ 10, তাহলে 22 আসলো। এবার 17 দিয়ে 612-কে যদি আমি কাটি, একটু খেয়াল করি যে কত যায় কাটাকাটি। 3 17 51 আমি কাটতে পারি, 3 17 51 থাকলো কত? 10, তাহলে 102, 6 17 102। এই যে নামতাগুলো যদি আপনার ভালোভাবে জানা না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না কাটাকাটি। এই জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যেন এগুলো আয়ত্তে এসে যায়। তাহলে 36 গুণন কত হচ্ছে? 22। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হয়? একটু আলাদা জায়গায় আমরা গুণ করে দিচ্ছি, 36 আর 22। তাহলে 36 দুগুণ 72, এক ঘর কাটা, আবার 36 দুগুণ 72, তাহলে কত হয়? 2 2 4, এক ঘর তো কাটা হয়েছে, তাই না? তাহলে এটা তো হবে না এখানে, সরি একটু ভুল হয়ে গিয়েছে, আপনারা একটু দেখেন। তাহলে 36 দুগুণ 72, এক ঘর কাটা দিয়েছি, আবার 36 দুগুণ 72, তাহলে এভাবে লিখলাম। তাহলে 2 7 আর 2 9 আর 7 থাকলো। তাহলে কত হচ্ছে অ্যান্সার? 792 টাকা। তার মানে আমাদের 10% লাভ করতে হলে ওই দ্রব্যটা বিক্রয় করতে হবে 792 টাকায়। নিচে দেখেন ঐকিক নিয়মের সাহায্যে করে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আমি কিন্তু অসংখ্যবার এই ধরনের অঙ্ক আপনাদের করে দিয়েছি, তারপরেও আজকে আরও ডিটেলস আপনাদের দেখাচ্ছি। নিচে দেখেন সুপার শর্টকাট মেথড, বিকল্প নিয়ম, দুইটা নিয়ম রয়েছে। তো আমি আপনাদের যেহেতু এমসিকিউ টাইপের জন্য করাচ্ছি, যেহেতু সামনে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা রয়েছে, এই জন্য আমি এই 3টা পরীক্ষার জন্য এই অঙ্কগুলো এভাবে সিলেকশন করেছি যেন আপনাদের কমন সবচেয়ে বেশি পড়ে আমার এই ভিডিও লেকচারগুলো থেকে, ঠিক আছে? তো বলা হচ্ছে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো মনে রাখেন যে টাকার ফিগার দুই ক্ষেত্রে যদি সমান হয় তাহলে আমরা লাভ যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা বলতে পারি লাভ ইকুয়াল উপরে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এই সূত্র আমরা প্রয়োগ করে দিতে পারি। তাহলে ক্রয় কত? ক্রয় হচ্ছে টাকায় 3টা, তাহলে 3 বসালাম, মাইনাস বিক্রয় কত? টাকায় হচ্ছে 2টা, ভাগ বিক্রয় হচ্ছে 2, গুণন কত?
100, যদি আমরা কাটাকাটি করি 50 দুগুণ 100, তাহলে এখানে কত থাকে বিয়োগ করলে 1 থাকে, তাহলে 50 একে কত 50, তার মানে কত শতাংশ লাভ হবে 50% আমাদের লাভ হবে। টাকায় 3টা কিনে টাকায় 2টা বিক্রি করলে অবশ্যই 50% লাভ হবে। আপনারা চাইলে নিচের এই দুটো নিয়ম যদি ভালোভাবে বোঝা যায় লেখাগুলো, তাহলে দুটো নিয়মও আপনারা একটু খেয়াল করতে পারেন যে কিভাবে করা হয়েছে, ঠিক আছে। তবে মনে রাখতে হবে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার একটা বিষয় এই সূত্রটা প্রয়োগ করার জন্য যে উভয় ক্ষেত্রেই কিন্তু টাকার ফিগারটা সমান থাকতে হবে। এখানেও বলেছে টাকায়, এখানেও বলেছে টাকায়, তাহলে কত টাকায় সেটা বলিনি, আমরা ধরলাম 1 টাকায় 3টা কিনছি আর 1 টাকায় 2টা বিক্রি করছি, তার মানে কিনছি বেশি করে বিক্রয় করছি কম করে, তার মানে এই জন্য আমাদের লাভ হয়েছে। এখন কোনো অঙ্কে যদি দুটো টাকার ফিগার সমান না থাকে তাহলে কিন্তু আমাদের সমান করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা সেরকম অঙ্কও দেখব। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এটা 37তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের অঙ্ক, একই রকম অঙ্ক এসেছে, জাস্ট একটু সংখ্যাটা বদলাই দিয়েছে, যে টাকায় 3টা কিনে টাকায় 2টা ছিল, আর এখানে বলছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, ঠিক আছে। তাহলে এখানেও টাকার ফিগার দুটো সেম আছে, তাহলে এই দুটো আমরা হিসাবেই ধরবো না। তাহলে যেহেতু বলেছে লাভ হবে, তাহলে লাভ ইকুয়াল টু, আবার সূত্রটা আমি লিখছি, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100। একদম অঙ্ক এইভাবে করতে করতে একেবারে হ্যাবিট করে ফেলতে হবে, যেন দেখা মাত্রই আপনারা বুঝতে পারেন যে কোন সূত্রটা প্রয়োগ হবে। তাহলে ক্রয় মাইনাস বিক্রয় হচ্ছে 8, ভাগ বিক্রয় হচ্ছে 8, গুণন কত, গুণন হচ্ছে 100। আমি বাংলা ইংলিশ লিখে ফেলেছি। তো দেখেন তারপরেও একটু মনোযোগ দেন, 10 থেকে 8 গেলে থাকে 2, নিচে হচ্ছে 8, গুণন হচ্ছে 100। যদি আমি কাটাকাটি করি 4 দুগুণ 8, 4 দিয়ে যদি এটাকে কাটি 4 25 100, তাহলে কত শতাংশ উত্তর, 25% হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে আপনাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। তো এ পর্যায়ে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন এই মুহূর্তে ফলো দিয়ে দেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও সিরিজগুলো আপনাদের কেমন লাগছে, ঠিক আছে। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, খুবই সহজ এই অঙ্কটা, 24তম বিসিএস এর অঙ্ক। বলা হচ্ছে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ভালো কথা, 15% লাভ করেছে। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো, মানে যে কিনেছে সে আবার হচ্ছে আরেকজনের কাছে 5% ক্ষতিতে বিক্রয় করেছে। শেষ বিক্রয় মূল্য কত ছিল? তাহলে পার্সেন্টেজের অঙ্ক আমরা সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 1200 টাকা। এটা ছিল কি মূল্য? ক্রয় মূল্য, ক্রয় মূল্য। এবার বলেছে যে 1200 টাকায় কিনে এই পর্যন্ত এসেছি, 15% লাভে বিক্রি করলো। তাহলে 1200 এর 15% লাভ কত? তাহলে 1200 গুণন 15% মানে তো 15 ভাগ 100, তাই না? তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 12 আর 15 যদি আমি গুণ করি তাহলে 180 হয়। তাহলে আপনারা একটু গুণ করে দেখেন 12 আর 15, তাহলে 15 দুগুণ 30, এক ঘর কাটা, 15 একে 15, তাহলে 0 8 1, তাহলে 180 হচ্ছে। তাহলে কত টাকা বলেন তো দেখি লাভ করেছে সে? 180 টাকা। তাহলে 1200 টাকা কেনা, লাভ করেছে সে 180 টাকা, বলেন তো দেখি এবার কয় টাকায় সে বিক্রয় করলো? এই পর্যন্ত আসলাম, তাহলে 1380, 1200 100 1300, তার মানে 1380 টাকা বিক্রয় করলো, মানে এক পরের যিনি ক্রেতা তিনি কিনে নিলেন। ওই ক্রেতা আবার, ওই ক্রেতার ক্রয় মূল্য আবার কত? 1380 টাকা। ওই ক্রেতার ক্রয় মূল্য 1380 টাকা। এবার সে তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে, ধরেন যে এই ব্যক্তিটা হচ্ছে তৃতীয় আরেকজন ব্যক্তি, এই ব্যক্তির কাছে সে কি করলো? এই ব্যক্তির কাছে সে বিক্রয় করলো 5% ক্ষতিতে, তার মানে ক্ষতি করে সে বিক্রি করেছে। তাহলে 1380 টাকার 5% ক্ষতি হয়ে যাবে এবার। তাহলে 5% ক্ষতি মানে কি? 5 ভাগ 100, 0 0 কাটা দিলাম। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি 5 দুগুণ 10, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 6 দুগুণ 12, থাকলো 1, 9 দুগুণ 18, তাহলে 69 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে বলেছে শেষ বিক্রয় মূল্য কত ছিল? তাহলে 1380 থেকে যদি আমরা 69 বাদ দিয়ে দিই, তাহলে 9 আছে 10 মিলাতে 1, 6 রেখে 7, থাকলো 1, তাহলে 1300 কয় টাকা? 1311 টাকা। তাহলে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে 1311 টাকা কি ছিল? শেষ বিক্রয় মূল্য। ক্লিয়ার? দেখেন নিচের এই ক্যালকুলেশনটা কিন্তু ভুল, অন্য অঙ্কের ক্যালকুলেশন এখানে চলে এসেছে, তো আপনারা এটা দেখবেন না, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি না, আপনারা অবশ্যই এই অঙ্কটা করবেন। নিচে কিন্তু করে দেওয়া রয়েছে, আপনারা দেখবেন না, প্রথমে না দেখে আপনারা নিজেরা
খুবই তাড়াতাড়ি কিভাবে করা যায় সেইভাবে করে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটা জানাই দেন যে এই 4 নম্বর অঙ্কটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলা হচ্ছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? তো সহজ অঙ্ক, খুবই সহজ মনে হতে পারে, কিন্তু ভুল করার চান্স কিন্তু রয়েছে। তাহলে বলা হচ্ছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কয় টাকায় বিক্রি করেছে? 380 টাকায়। তাহলে বলেন তো দেখি এই জিনিসটার ক্রয় মূল্য কত টাকা ছিল? নিশ্চিত ক্রয় মূল্য 400 টাকা ছিল, কেননা 400 টাকা ক্রয় মূল্য ছিল বিধায় 380 টাকা বিক্রয় করার পর 20 টাকা ক্ষতি হয়েছে। এবার কিভাবে করতে হয় আমরা একটু দেখব। আমরা তাহলে নিচে কি লিখব? আমরা নিচে লিখব ক্রয় মূল্য, কেননা আমরা সবসময় লাভ বা ক্ষতি হিসাব করি কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে যেহেতু বলা হচ্ছে যে 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতির শতকরা হার, তাহলে ক্ষতির শতকরা হার বের করতে হবে। নিচে ক্রয় মূল্য, উপরে আমরা লিখব ক্ষতির পরিমাণ, তার গুণন দিব 100। এইভাবে আমাদের কিন্তু লাভ হইলে উপরে লাভ, ক্ষতি হইলে উপরে ক্ষতি বসাতে হয়। তার মানে ক্রয় মূল্য কত টাকা ছিল বলেন তো দেখি? ক্রয় মূল্য ছিল 400 টাকা, আর ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। তাহলে 400 টাকায় 20 টাকা ক্ষতি হয়, গুণন হচ্ছে 100। তাহলে 2 শূন্য কাটা, 4 দিয়ে 20কে কাটলে 4 5 20, তার মানে 5% ক্ষতি হয়েছে। কিন্তু যদি আপনি মনে করেন যে 380 টাকা 20 টাকা ক্ষতি, তাহলে কিন্তু সাথে সাথেই অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে, এবং এই কারণেই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মানে 380 টাকায় বিক্রয় করে 20 টাকা যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে জিনিসটার ক্রয় মূল্য 400 টাকা ছিল, তাহলে 400 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। এই জন্য আমাদের এইভাবে হিসাব করে বের করতে হবে। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে একজন বিক্রেতা একটি জিনিস 65 টাকায় বিক্রি করে 30% লাভ করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এই অঙ্কটাও ভুল হওয়ার চান্স রয়েছে। বলা হচ্ছে একজন বিক্রেতা একটি জিনিস 65 টাকায় বিক্রি করে 30% লাভ করেন। আচ্ছা বলেন তো দেখি, এই 65 টাকার মধ্যে ক্রয় মূল্যও আছে এবং লাভও আছে, তাই না? আমরা তাহলে বলতে পারি যে এই 65 টাকা সমান 130%-এর মূল্য। কারণ কি? আমি যদি বলি যে ক্রয় মূল্য হচ্ছে 100%, এটা তো আমরা বলতেই পারি যেহেতু পার্সেন্টেজের অঙ্ক। তাহলে ক্রয় মূল্য যেহেতু 100%, আর এখানে যেহেতু বলা হচ্ছে এই 65 টাকা হচ্ছে 130%-এর মূল্য, তাহলে এইটাকে ক্লু হিসেবে ব্যবহার করে আমরা কিন্তু ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে 130% ইকুয়াল হচ্ছে 65 টাকা। বলাই যায়, কেননা এই লাইনটা দ্বারা তো তাই বোঝায়, তাই না? এই লাইনটা দ্বারা তাই বোঝায়। তাহলে 1% মানে কত? উপরে 65, তার নিচে হচ্ছে 130। তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100% মানে কত? তাহলে 100% মানে হচ্ছে উপরে 65 গুণন 100, সরি এখানে 5 হবে, গুণন 100 ভাগ হচ্ছে 130। তাহলে 0 0 আমি কেটে দিলাম, 13 দিয়ে যদি কাটি 5 13 65 5, তাহলে 5 10-এ কত টাকা? 50 টাকা। তার মানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 50 টাকা। তার মানে 50 টাকা দিয়ে কিনে এবার আমি আসি 30% লাভ করেছি। তাহলে 50 টাকা 30% কত? 50 গুণন 30 ভাগ 100, 0 0 0 0 কেটে দিলাম, 3 5 15 টাকা লাভ হয়েছে। এইবার 50 টাকা ক্রয় মূল্য আর 15 টাকা লাভ, এই 65 টাকা বিক্রয় মূল্য ছিল। এবার বোঝা গিয়েছে? এইভাবে আপনাদেরকে করতে হবে। মূলত এই বিষয়টা যদি আপনি ধরতে পারেন এখানকার, যে এই যে 130% মানে যে 65 টাকা, এটা বোঝাই কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং। এখন যদি বলতো 65 টাকায় বিক্রয় করায় হচ্ছে 5% ক্ষতি বা 10% ক্ষতি হয়েছে, তখন কিন্তু 65 টাকার মূল্য হতো 90%। যেহেতু বলা হচ্ছে 10% ক্ষতি হয়েছে 65 টাকায় বিক্রয় করায়, তার মানে ক্রয় মূল্য আরও বেশি ছিল, তাই না? সেক্ষেত্রে 90% মানে 65, 1% মানে কত? 100% মানে কত? তখন ক্রয় মূল্য ওভাবে বের হয়ে আসবে। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, এই অঙ্কটা আমি আপনাদের করে দিচ্ছি না, আপনারা অবশ্যই এই অঙ্কটা করবেন, করে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটা জানাই দেবেন। বলা হচ্ছে একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো, শার্টটির ক্রয় মূল্য কত? নিশ্চিতভাবেই আপনারা করতে পারবেন, তবে একটু মাথা খাটাতে হবে আপনাদের, মাথা খাটিয়ে তারপর অঙ্কটা করবেন। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব। এটাই ক্রয় বিক্রয় সংক্রান্ত সর্বশেষ অঙ্ক, এরপরে আমরা অন্য ধাঁচের অঙ্কগুলোতে চলে যাব। তো দেখেন বলা হচ্ছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল টু 5:6। তার মানে বলেন তো দেখি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5, আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 6। যেহেতু বলেছে এগুলো, মনে করেন এগুলো টাকা, বলছে শতকরা লাভ কত? আচ্ছা, লাভ আমরা কিভাবে হিসাব করি? আমি একটু আগেই আপনাদের বলেছি, আমরা নিচে দিব ক্রয় মূল্য, উপরে দেব লাভের পরিমাণটা, কতটুকু লাভ হয়েছে, আর গুণন হবে 100। তাহলে বলেন তো দেখি ক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা।
এই যে ক্রয় মূল্য 5 টাকা, লাভ হয়েছে কয় টাকা? 1 টাকা, যেহেতু 6 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে গুণন হচ্ছে 100। তাহলে 5 20 120, তার মানে কত শতাংশ? 20% লাভ হয়েছে। খেয়াল করেন, আপনারা চাইলে এভাবেও করে ফেলতে পারেন। এবার আমরা অন্য ধরনের অঙ্কে চলে যাচ্ছি। দেখেন 14তম বিশেষ বিসিএস এর এই অঙ্কটা বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। আমি অনেকবার করে দিয়েছি, তো আরও একবার করে দিচ্ছি আজকে। তো এই ধরনের অঙ্ক আপনারা করবেন কি, সূত্র প্রয়োগ করবেন a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তার মানে মনে করবেন এর মান হচ্ছে +20। প্রস্থ 10% হ্রাস, তাহলে বির মান হচ্ছে -10। যেহেতু হ্রাস বলেছে, হ্রাস মানে মাইনাস, আর বৃদ্ধি মানে হচ্ছে কি প্লাস। প্লাস আমরা তো সাধারণত দেই না সামনে, তাই না? তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে দেব, এর মান হচ্ছে 20 প্লাস বির মান হচ্ছে -10 প্লাস দিলাম, উপরে এর মান হচ্ছে 20 আর বির মান হচ্ছে -10, মাইনাস যেহেতু এই জন্য ব্র্যাকেট দিলাম, নিচে 100। তাহলে বলেন তো দেখি, 20 প্লাসে মাইনাসে -10, আর এই মাইনাস আর প্লাসে মাইনাস টান দিলাম, উপরে 20 10-এ কত হয়? 200, তার নিচে 100। তাহলে 2 0 2 0 ক্রস, তাহলে 20 থেকে 10 আর 2 যদি আমরা বাদ দেই তাহলে 8 থাকে, তার মানে 8% কি বৃদ্ধি পেয়েছে, যেহেতু এটা প্লাস, তাই না? তার মানে 8% বৃদ্ধি। এই হচ্ছে, এইভাবে আমরা যদি করতে পারি তাহলে খুব সহজেই এই ধরনের অঙ্ক আমাদের কিন্তু হয়ে যাবে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, রহিম 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? তার মানে শতকরা শুদ্ধ উত্তর বের করতে বলেছে আমাকে। তাহলে মোট প্রশ্ন ছিল 75টা, শুদ্ধ উত্তর দিয়েছে 60টা, শতকরা শুদ্ধ উত্তর দিয়েছে কয়টা প্রশ্নের? গুণন 100। খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটি, কত দিয়ে কাটবো? 15 দিয়ে, 5 15 75, 4 15 60, 5 দিয়ে আবার এটাকে কাটবো, 5 20-এ 100, তাহলে 4 20-এ কত পার্সেন্ট? 80%। তার মানে সে A+ নম্বর পেয়েছে, তার মানে 80% নম্বর পেয়েছে, আমরা বলতে পারি। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন এই অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। বলা হচ্ছে গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমেছে, জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে? একটু আগে যে A প্লাস বি প্লাস উপরে এ বি তার নিচে 100 এই সূত্রটা প্রয়োগ করলাম, বেড়েছে মানে প্লাস, কমেছে মানে মাইনাস। এভাবে আপনারা করে ফেলেন যে কত পার্সেন্ট বেড়েছে নাকি কত পার্সেন্ট কমেছে। ঠিক আছে, এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা 12% বাড়ে, মানে এক বছরে বাড়ে কত পার্সেন্ট? 12%। সেটা যে কোনো বছরে হতে পারে। ধরেন যে 2023 সালে জনসংখ্যা কত বেড়েছে? 12% বেড়েছে ধরলাম। বছরের শেষে লোক সংখ্যা 3360 হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? তার মানে এই 12% বৃদ্ধি সহ কিন্তু এই 3360 হয়েছে, তাই না? 3360 মানে 3360। তাহলে বলেন তো দেখি, এই 3360 112%-এর মূল্য কিনা? অবশ্যই 100%। আমরা বলতে পারি তাহলে শুরুতে লোক সংখ্যা কত ছিল? ওই 100%। কেন 100%? আমি তো বলেছি যে অরিজিনাল আমরা ধরবো 100%। তাহলে যেহেতু 12% বাড়ে বলেছে, তাহলে 100-র সাথে 12 যোগ 112, তাহলে বছরের শেষে নিশ্চয়ই 112% সমান 3360 ছিল। তাহলে আমরা বলবো 112% ইকুয়াল টু হচ্ছে 3360। তাহলে 1% কত? 1% হবে উপরে 3360, তার নিচে কত? 112। এবার 100% কত? তার মানে একেবারেই শুরুতে লোক সংখ্যা যত ছিল, তাহলে উপরে 3360 গুণন হচ্ছে 100, নিচে কত? 112। আমরা যদি কাটাকাটি করি তাহলে 300 3 12 36, রাইট। তাহলে 3 দিয়ে কাটা যায় এটাকে, আর শূন্যটা বসাই দিলাম, শূন্য দিয়ে মানে 30 দিয়ে 100-কে যদি গুণ করি, একটা 3 দিয়ে 3টা শূন্য হবে। তাহলে কয় হাজার লোকজন ছিল? লোক সংখ্যা ছিল বছরের শুরুতে 3000 জন লোক ছিল। এই 3000-এর 12% বেড়ে আমাদের 3360 জন হয়েছে, তার মানে 360 জন অতিরিক্ত হয়েছিল। ঠিক আছে, এইভাবে আপনাদের বুঝে বুঝে অঙ্কটা করতে হবে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, বলা হচ্ছে 15.6-এর 8% কত? এরকম পার্সেন্টেজের অঙ্ক কিন্তু অনেক সময় আমাদের আসতে দেখা যায়। তাহলে 15.6 আমরা বসালাম, বসানোর পরে কি করব? আমরা 8% বসাবো। আমরা যদি 8% বসাই তাহলে গুণন উপরে 8, তার নিচে কত দিব? 100। তাহলে দশমিক তুলে দিয়ে আমরা একটা 1 লিখলাম আর 6 জন্য একটা 0 দিলাম। এবার আমরা কাটাকাটি করব, 4 দুগুণ 8, ওকে। তাহলে 5 দুগুণ 10, আবার যদি এটাকে কাটি আমরা 4 25 100,
তাহলে উপরে কত হচ্ছে 156, আর তার নিচে কত হচ্ছে 5 25 125। তাহলে যদি আমরা ভাগ করি 125 দিয়ে 156কে, তাহলে 125 একে 125 থাকলো কত বলেন তো দেখি, থাকলো 1, আর এখানে থাকলো কত 3, তাহলে 31 থাকলো। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। আমরা অ্যান্সারের দিকে তাকাবো কোথায় 1 দশমিক সামথিং রয়েছে। তাহলে এখানে 0 দশমিক সামথিং হবে না, 12 দশমিক সামথিং হবে না, 124 এটা হবে না, তাহলে নিশ্চিত এটাই হবে। এই জন্য এমসিকিউ টাইপের অঙ্কগুলোতে পুরো অঙ্ক করতে হয় না, জাস্ট আপনারা অ্যান্সারটার দিকে খেয়াল করবেন যে কতটুকু আমার প্রয়োজন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পুরো ভাগটা সম্পন্ন করতে গেলে কয়েক সেকেন্ড বা 1 মিনিটও লস হতে পারে আপনার। সেই 1 মিনিট লস মানে 1 সেকেন্ড পরীক্ষার হলে লস করা তো খুবই মানে হচ্ছে বুদ্ধিমানের কাজ একটা হবে না, তাই না? এই জন্য আমাদের একটু চৌকুশ হতে হবে অঙ্ক করার সময়, চোখ কান খোলা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এই মাথা ঠান্ডা রাখাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মাথা গরম হয় পরীক্ষার হলে। এবার আমরা পরেরটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা পাশ করলো কতজন? আমি করে দিব না, যেহেতু এই ধরনের অঙ্ক আমি করে দিয়েছি ইতিপূর্বে এবং এই ভিডিওতেই আমি বেশ কয়েকটা করে দিয়েছি। তো এই অঙ্কটা আপনারা করবেন, করে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাই দিবেন। ওকে, এরপর আমি পরেরটাতে চলে যাব। দেখেন এই অঙ্কটা অনেক সময় আপনাদের ভুল হয়ে যায়। 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, মানে একেবারে ভিভিআই অঙ্ক। ভিভিআই অঙ্ক ছোট, কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। বলা হচ্ছে 20টি কমলা, তাহলে মোট কমলা আছে কয়টা? মোট কমলা আমরা লিখলাম, আমাদের মোট কমলা, একেবারে কালি সরাই গিয়েছে, আমি একটু কালিটা কমাই দিচ্ছি, তাহলে এটা একটু মুছে দিই এখান থেকে। তাহলে কি আছে বলেন তো দেখি, আমার মোট কমলার পরিমাণ আছে ইকুয়াল হচ্ছে 20টি। তাহলে কত পার্সেন্ট পচা? তাহলে পচা কমলা আছে কয়টা? পচা কমলা আছে 20%। তাহলে 20% মানে কি 20-এর 20%, তাই না? 20-এর 20% মানে কি 20/100। তাহলে 0 0 0 0 কাটা 2 2 4টি, তাহলে এই 4টি কি? এই 4টি কিন্তু পচা কমলা, মোট কমলা কিন্তু 20টা। তাহলে এবার আমাকে কি বের করতে বলেছে যে ভালো কমলার সংখ্যা কত? আচ্ছা বলেন তো দেখি ভালো কমলা কয়টা আছে? তাহলে মোট 20টা কমলা থেকে পচা কমলা 4টা বাদ দিলে ভালো কমলা তো 16টা আছে, তাই না? উত্তর হবে 16। কিন্তু অনেকেই আপনারা করবেন কি, 4টা পেয়ে খুশিতে অ্যান্সার দাগায় ফেলবেন ক, সাথে সাথেই নেগেটিভ মার্কিং খেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? তাহলে উত্তর কত? উত্তর হবে গ, 16টি। যদি বলতো যে পচা কমলার সংখ্যা কত, তাহলে উত্তর 4। ওরা দেখেন কি বুদ্ধিমানের কাজ করেছে, যারা প্রশ্নকর্তা তারা শুরুতেই 4 রেখেছে। আপনি 4 দাগাবেন, দাগানোর পরেই হয়তো আপনার নজর যাবে, ইসরে অঙ্কটা তো ভালো কমলার সংখ্যা চেয়েছিল, আমি ভুল করে ফেললাম, ওই টেনশনে পরীক্ষা খারাপ হয়ে যাবে। এই জন্য এমসিকিউ পরীক্ষার সময় মাথা খুবই ঠান্ডা রাখতে হয়। ওকে, মনে রাখতে হবে এই কথাটা, মাথা একবারে ঠান্ডা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, আমি বারবার বলছি। এই জন্য অঙ্কগুলো কিন্তু করার সময় আমাদেরকে একটু বুঝে শুনে, এবং পরীক্ষার হলে সবার শেষে আপনারা অঙ্ক করবেন। খুব তাড়াতাড়ি সাধারণ জ্ঞান যদি পারেন তাড়াতাড়ি দাগানো সম্ভব, বাংলা পারলে তাড়াতাড়ি দাগানো সম্ভব, ইংরেজি পারলেও তাড়াতাড়ি দাগানো সম্ভব। তাহলে এগুলো তাড়াতাড়ি দাগিয়ে আপনারা অঙ্কের জন্য একটু বেশি সময় রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা অঙ্কগুলো করে করে তারপরে দাগাতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে আমার আপনাদের প্রতি উপদেশ। এবং যারা ভালো পারে অঙ্ক, তারা অঙ্ক শেষে করে, আর যারা একদমই মানে পারে না অঙ্ক, তারাও কিন্তু শেষে করে। তারা পারে না বললে শেষে করে, মানে অঙ্ক পারে না এই জন্য তারা শেষে করে, যারা খারাপ মানে হচ্ছে পারে অঙ্কে। আর যারা একটু ভালো বা মোটামুটি ভালো বা একটা স্ট্রিম লেভেলের ভালো, তারা কিন্তু অঙ্ক শেষে করে, মানে দুই পক্ষই অঙ্ক শেষে দাগায়। তারা শেষে কেন দাগায় যারা ভালো? কারণ হচ্ছে তারা পরীক্ষায় একটু সময় নিয়ে অঙ্ক সবগুলোই রাইট করতে চায়। যদি 25টা অঙ্ক আসে 25-এ 25 পেতে চায় তারা, এই জন্য তারা কিন্তু অঙ্ক সবার শেষে করে। ওকে, 2-1টা ভুল হলে হতে পারে, আর পার্থক্য গড়ে দেয় কিন্তু এখানেই। তো আপনারা অঙ্ক যদি একেবারেই ধরে ধরে শিখতে চান আমার কাছে, তাহলে 01642702760 এই নাম্বারে যোগাযোগ করেন। আমার দুটো ব্যাচ রয়েছে, একটা স্পেশাল ব্যাচ এবং একটা হচ্ছে বেসিক ব্যাচ। তো বেসিক ব্যাচের কোর্স ফি 2000 টাকা, আর স্পেশাল ব্যাচের কোর্স ফি 510 টাকা। তো 510 টাকা কোর্স ফি হলেও এই ব্যাচটাতে 36টা ক্লাস থাকে মোট। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন প্রায় 1 ঘন্টা 15 মিনিট করে, এবং বাকি 15 মিনিট আমি কিন্তু কোশ্চেন করার জন্য রাখি, এবং লাইভ হয় 24টি ক্লাসের মধ্যে, আর বাকি 12টি ক্লাস আমি রেকর্ডেড ভিডিও আপনাদের দিয়ে দিই। আর বেসিক ব্যাচে যতগুলো ক্লাস প্রয়োজন আমি ততগুলো দিয়ে থাকি। আপনারা যদি একটু সময় নিয়ে আমার কাছে শিখতে আসেন, তাহলে বেসিক ব্যাচে আপনারা ভর্তি হয়ে যাবেন। ওকে, তো এই হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো দেখেন এবারে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি।
এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ওই a প্লাস বি প্লাস উপরে ab তার নিচে 100 এই সূত্রের সাহায্যে আপনারা অঙ্কটা করতে পারবেন, এবং এখানে এর মানও +10 এবং বির মানও +10, এভাবেও কিন্তু এই অঙ্কটা করা সম্ভব। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখেন, 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। মনে রাখবেন যে আমি যদি বলি আপনাদেরকে 20%, তাহলে 20% মানে বলেন তো কত। উপরে 20 তার নিচে 100, তাই কিনা? অবশ্যই। তাহলে আমি 0 0 কেটে দেব, 2 দিয়ে যদি 10কে কাটি 5 2 10, তাহলে উপরে 1 থাকে। তাহলে বলেন তো 1/5 যদি আমি ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিতে পারি, 5 2 10। আচ্ছা বলেন তো দেখি এই 20% মানে তাহলে কত হলো, 0.2। আচ্ছা 0.2কে 0 মানে 0.2 লেখা যায়, তাই না? তাহলে 0.2 মানে কত হচ্ছে, 20%। তাহলে একইভাবে 0.4 মানে কত হবে, 40%। 0.6 মানে কত হবে, 60%। 0.9 মানে কত হবে, 90%। কিন্তু যদি বলে 0.09 এতকে শতকরায় প্রকাশ করো, তখন কিন্তু হবে 9%। এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তার মানে 0.1 মানে হচ্ছে 10%, 0.2 20%, 0.3 30%। আর যদি বলি 0.03 তাহলে কিন্তু শুধু 3%। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে 5% আয়কর দেন আর আয়কর দিয়েছেন 600 টাকা। আচ্ছা বলেন তো দেখি 5%-এর মূল্যই 600 টাকা কিনা। অবশ্যই। তাহলে তার মোট আয় কত হবে। তাহলে আমরা বলতে পারি 5% মানে হচ্ছে 600 টাকা। তাহলে 1% মানে কত, উপরে 600 তার নিচে কত, 5। তাহলে 100%, পার্সেন্টেজের অঙ্কে মোট আয় বা মোট জিনিসটা তো 100, তাই না? তাহলে 600 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 5। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হয়, 5 12 60, 12। তাহলে শূন্যটা আমি দিয়ে দিলাম এখানে। তাহলে 12 দিয়ে যদি আমি 100কে গুণ করি তাহলে 12 লিখে 1 2 3টা শূন্য আমি পাশে দিয়ে দেব। তাহলে তার মোট আয় কয় টাকা, মোট আয় হচ্ছে কিন্তু 12,000 টাকা। কোথাও ভুল হলো কিনা এতক্ষণ যে আমি অঙ্কগুলো করালাম। ওকে, আমি আপনাদের জন্য প্রতিদিন প্রায় এই ধরনের মানে বড় বড় ভিডিওগুলো তৈরি করছি। তো আজকে কিছুটা ব্যস্ততা রয়েছে আমার, তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, যাতে করে আপনারা সর্বোচ্চ পরিমাণে আউটপুট পেতে পারেন। তো আরও কয়েকটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তো দেখেন হোমওয়ার্কগুলো, আমি একটু হোমওয়ার্কগুলো বের করতেছি। দেখেন এটা আপনারা করতে পারেন, এরপরে এই অঙ্কটা আপনারা করতে পারেন হোমওয়ার্ক হিসাবে। সেটের অঙ্ক আমি কিন্তু করিয়েছি আপনাদেরকে, এটা একই সাথে শতকরা এবং সেট উভয় ধরনের অঙ্ক। এরপরে আপনারা চাইলে এই অঙ্কটা করতে পারেন। ওকে, তারপরে এই অঙ্কটা করতে পারেন। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু খুবই কঠিন। প্রধানমন্ত্রীর কার্যালয় NSI হচ্ছে সহকারী পরিচালক পদে এই অঙ্কটা এসেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি করতে না পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি এই অঙ্ক দিয়ে শুরু করব, বা যে কোনো একটা সময় আমি এই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই রাখছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।